হুথিদের সামরিক শাখার মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ঘোষণা দিয়েছেন যে ইসরায়েলকে ক্রমাগত সামরিক সহযোগিতা দেওয়ার কারণে ভারতের সকল প্রকার জাহাজের জন্য লোহিত সাগরের পথ বন্ধ করে দেওয়া হচ্ছে এবং এই ঘোষণা যে নিছক হুমকি নয় সেটি প্রমাণ করতে তারা একদিনও দেরি করেনি। ঠিক একই দিনে ভারতীয় পতাকাবাহী জাহাজ জগ লক্ষ্মীর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে এই জাহাজটি মুম্বাই থেকে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ইসরায়েলের হাইফা বন্দরের দিকে রওনা হয়েছিল। পথিমধ্যে হুথিদের মিসাইল আঘাতে জাহাজটি বিধ্বংস হয়ে লোহিত সাগরে ডুবে যায়। জাহাজে থাকা ২০ জন ভারতীয় এবং ২ জন শ্রীলঙ্কার নাবিককে অবশ্য সৌদি কোস্টগার্ড নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে। কিন্তু জাহাজটি ডুবে যাওয়ার ঘটনা ভারতের জন্য কেবল একটি জাহাজ হারানোর বিষয় নয়, এটি হলো একটি বিশাল ভূরাজনৈতিক বার্তা। হুথিরা জানিয়ে দিয়েছে তারা এই নিষেধাজ্ঞা কার্যকর করতে সামরিক শক্তি প্রয়োগে এতটুকুও দ্বিধা করবে না। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভারতের সাথে হুথিদের এত বড় শত্রুতা হঠাৎ কেন? এর উদ্দেশ্যই বা কী? আর এই জাহাজে যা বহন করা হচ্ছিল সেটি মূলত হুথিদের ক্ষোভের সবচেয়ে বড় কারণ। জাহাজটিতে ছিল অস্ত্র এবং গোলাবারুদ, অর্থাৎ ভারত সরাসরি ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছিল এবং হুথিরা সেই চালানকে মাঝপথেই থামিয়ে দিয়েছিল। জাহাজে থাকা ২০ জন নাবিক এবং ২ জন শ্রীলঙ্কার নাবিককে অবশ্য সৌদি আরবের কোস্টগার্ড নিরাপদে উদ্ধার করেছে। কিন্তু এই উদ্ধার অভিযান যতটা স্বস্তির, পুরো ঘটনার অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক প্রভাব ততটাই ভয়ঙ্কর। এখন একটু থামুন এবং ভাবুন। লোহিত সাগর বলতে আমরা হয়তো মানচিত্রের একটি নীল রেখা বুঝি, কিন্তু বাস্তবে এই সাগরটি হলো বিশ্ব বাণিজ্যের একটি মহাসড়ক। ভারতের মোট রপ্তানির প্রায় ৫৩% এই লোহিত সাগর দিয়ে হয়ে থাকে। সংখ্যাটি একবার মাথায় নিন, অর্ধেকের বেশি রপ্তানি। ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এই সবকটি গন্তব্যে ভারতের পণ্য পৌঁছায় লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালী দিয়ে। আর এখন সেই পথটি কার্যত ভারতের জন্য বন্ধ হয়ে গেছে। এর মানে হলো ভারতের অর্ধেকেরও বেশি রপ্তানি বাণিজ্য এই মুহূর্তে একটি বিশাল প্রশ্ন চিহ্নের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকে আসল জটিলতা শুরু। ভারতের সামনে এখন যে সংকট দাঁড়িয়ে আছে সেটি বুঝতে হলে একটু পিছনে ফিরে তাকাতে হবে। গত কয়েক মাস ধরে ইরান আমেরিকা যুদ্ধের কারণে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে রয়েছে। হরমুজ প্রণালী হলো মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল ও গ্যাস রপ্তানির প্রধান পথ। এই পথ বন্ধ হওয়ায় ভারত মধ্যপ্রাচ্য থেকে সরাসরি জ্বালানি আমদানি করতে পারছিল না। সেই ধাক্কা সামলাতে ভারত রাশিয়ার দিকে ঝুঁকেছিল। রাশিয়া তুলনামূলক কম দামে ভারতকে তেল এবং গ্যাস সরবরাহ করে পরিস্থিতি কিছুটা সামাল দিচ্ছিল। কিন্তু এই রাশিয়ান জ্বালানি ভারতে আসতো কোন পথে? লোহিত সাগর দিয়ে, আর সেই পথটিও বন্ধ। এর অর্থ কি দাঁড়াচ্ছে একটু হিসাব করে দেখুন। একদিকে হরমুজ বন্ধ, তাই মধ্যপ্রাচ্য থেকে সরাসরি জ্বালানি আসার পথ নেই। অন্যদিকে লোহিত সাগর বন্ধ, তাই রাশিয়া থেকে বিকল্প পথে জ্বালানি আনার রাস্তাটাও কার্যত অচল। ভারত এখন দুই দিক থেকে চিমটায় পড়ে গেছে। আগে রাশিয়া থেকে ভারতে জ্বালানিবাহী ট্যাঙ্কার পৌঁছতে সময় লাগতো প্রায় ২৫ দিন। এখন যদি আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে বিকল্প সমুদ্রপথে আনতে হয় তাহলে সেই সময় বেড়ে দাঁড়াবে ৪৫ দিনেরও বেশি, অর্থাৎ প্রায় দ্বিগুণ সময়ে। আর বাড়তি সময়ের সাথে সাথে বাড়বে জাহাজ ভাড়া, জ্বালানি খরচ, বিমা খরচ এবং নিরাপত্তা ব্যয়। এই সব মিলিয়ে ভারতের জ্বালানি আমদানি খরচ কয়েক গুণ বেড়ে যাবে। আর সেই বাড়তি খরচের চাপটা শেষ পর্যন্ত গিয়ে পড়বে সাধারণ ভারতীয় নাগরিকদের ঘাড়ে। ভারতের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সাম্প্রতিক প্রতিবেদনে একটি তথ্য উঠে এসেছে যা অত্যন্ত উদ্বেগজনক। বলা হয়েছে ভারতের হাতে মাত্র ৩০ দিনের বেশি প্রাকৃতিক গ্যাসের মজুদ নেই। মাত্র ৩০ দিন। একটি দেশের জন্য এই পরিমাণ মজুদ কতটা বিপজ্জনক সেটা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। যদি লোহিত সাগরে এই অবরোধ দীর্ঘমেয়াদে চলতে থাকে এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে ভারত একটি ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়বে। কারখানা বন্ধ হবে, বিদ্যুৎ উৎপাদন কমবে, পরিবহন ব্যবস্থা ভেঙে পড়বে এবং সামগ্রিক দেশটির অর্থনীতি একটি গভীর খাদের দিকে এগিয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, হুথিরা ভারতের ওপর এতটা ক্ষিপ্ত কেন? এর উত্তর লুকিয়ে আছে ভারত এবং ইসরায়েলের মধ্যকার গভীর সামরিক সম্পর্কে। নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার পর থেকে ভারত ইসরায়েল সম্পর্ক ইতিহাসের সবচেয়ে ঘনিষ্ঠ পর্যায়ে রয়েছে। ২০২৫ সালে ভারত ইসরায়েলকে প্রায় ৩০০ টন গোলাবারুদ সরবরাহ করেছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলাকালে যুক্তরাষ্ট্রের পর ভারতই ছিল ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ। হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনের পক্ষে তাদের অবস্থান থেকে এক চুলও সরে আসেনি। গত ৯ মাসে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হুথিদের উপর ১১২টি বিমান হামলা চালিয়ে তাদের দমাতে পারেনি। সৌদি আরবে $বিলিয়ন সামরিক সরঞ্জাম, আমেরিকার যুদ্ধজাহাজ, ইসরায়েলের অত্যাধুনিক বিমান বাহিনী কেউই হুথিদের পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। আর এখন ভারতও তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে ভারত কি করতে যাচ্ছে? ভারতীয় নৌবাহিনী ঘোষণা দিয়েছে যে বাব আল মানদেব প্রণালীর নিরাপত্তায় ৩টি যুদ্ধজাহাজ পাঠানো হবে। ভারতের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অশ্বিনী কুমার হুথিদের
হুতিদের সাথে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো, যেখানে আমেরিকা, ইসরায়েল এবং সৌদি আরবের মতো সামরিক পরাশক্তিগুলো হুতিদের পুরোপুরি দমাতে পারেনি, সেখানে ভারতের মাত্র 3টি যুদ্ধজাহাজ কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবে সেটি একটি বড় প্রশ্ন। হুতিরা এখন ইয়েমেনের প্রায় 80% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। ইরানের সরাসরি সামরিক সহায়তায় তারা দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী ড্রোন তৈরি এবং পরিচালনার সক্ষমতা অর্জন করেছে। তাদের প্রযুক্তিগত উন্নয়নে ইরানের বিজ্ঞানী, গবেষক এবং প্রকৌশলীরা সরাসরি ভূমিকা রেখেছেন। ফলে হুতিরা এখন আর সাধারণ কোনো বিদ্রোহী গোষ্ঠী নয়, তারা একটি পূর্ণাঙ্গ সামরিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এদিকে হুতিরা তাদের বন্ধুপ্রতিম কিছু দেশকে বাব আল মানদেব প্রণালী ব্যবহারের অনুমতি দিয়ে রেখেছে। চীন, রাশিয়া, বেলারুশ, ভেনিজুয়েলা, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর জাহাজ নির্বিঘ্নে এই পথ দিয়ে চলাচল করতে পারছে। এর মানে হলো, আন্তর্জাতিক বাজারে ভারতের প্রতিযোগী দেশগুলো, বিশেষত চীন, এই পণ্য অনেক কম খরচে ইউরোপ ও আফ্রিকায় পাঠাতে পারবে, অথচ ভারতকে অনেক দীর্ঘ ও ব্যয়বহুল বিকল্প পথ ব্যবহার করতে হবে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের দাম বেড়ে যাবে এবং প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হয়ে পড়বে। শেয়ার বাজারে ইতিমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে। হুতিদের এই ঘোষণার পরপরই ভারতের শেয়ার বাজারের দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এবার আসুন এমন একটি বিষয়ে যা সরাসরি আমাদের বাংলাদেশকে স্পর্শ করে। বাংলাদেশের আমদানি রপ্তানির একটি উল্লেখযোগ্য অংশ বাব আল মানদেব প্রণালী দিয়ে সম্পন্ন হয়। এখন পর্যন্ত হুতিরা বাংলাদেশের পতাকাবাহী জাহাজের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু এখানে একটি বিপজ্জনক তথ্য আছে যা অনেকেই জানেন না। বাংলাদেশ সৌদি আরবের নেতৃত্বাধীন হুতি বিরোধী সামরিক জোটের সদস্য। মোট 14টি দেশ নিয়ে গঠিত এই জোটে বাংলাদেশ যোগ দিয়েছে। মূলত সৌদি আরবের কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের কারণে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছিল। সৌদি আরবে প্রায় 24 লাখের বেশি বাংলাদেশি প্রবাসী কর্মরত আছেন, যাদের পাঠানো রেমিটান্স বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই সৌদি আরবের সাথে সম্পর্ক নষ্ট করার ঝুঁকি নেওয়া বাংলাদেশের পক্ষে কঠিন ছিল। কিন্তু ভবিষ্যতে যদি হুতিরা এই জোটভুক্ত সব দেশের জাহাজের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করে, তাহলে বাংলাদেশও ঝুঁকির মুখে পড়বে। মনে রাখতে হবে, 2025 সালের শুরুতে অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সংঘাতের সময় পাকিস্তান ভারতের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল। সেই ঘটনায় ভারতীয় বিমান সংস্থাগুলোর বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই এবার সমুদ্রপথেও নতুন বিপদ এসে দাঁড়িয়েছে। একটি দেশের জন্য এই সময় আকাশপথ এবং সমুদ্রপথ দুটোই সংকট তৈরি হওয়া অত্যন্ত বিরল এবং অত্যন্ত বিপজ্জনক। ভারত এই মুহূর্তে ঠিক সেই অবস্থাতেই দাঁড়িয়ে আছে। পুরো পরিস্থিতি বিশ্লেষণ করলে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার হয়ে যায়। ভূরাজনীতির দাবা খেলায় একটি ভুল চাল কিভাবে একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে। ভারত এখন তার জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে যে কূটনৈতিক এবং অর্থনৈতিক লাভ ভারত করতে চেয়েছিল, সেই হিসাবের খাতায় এখন লোকসানের অঙ্ক দিন দিন বাড়ছে। আর এই পুরো পরিস্থিতি থেকে বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। আন্তর্জাতিক জোটে যোগ দেওয়ার আগে, কোনো পক্ষ নেওয়ার আগে দীর্ঘমেয়াদী পরিণতি কী হতে পারে সেটি ভালো করে হিসাব করা জরুরি। আজকের মিত্র কালকে হুমকি হতে পারে, আর আজকের সিদ্ধান্ত আগামীকাল একটি জাতির অর্থনীতির ভাগ্য নির্ধারণ করতে পারে। আপনার কি মনে হয়, হুতি বিরোধী জোটে বাংলাদেশের যোগদান কি সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি নিরপেক্ষ থাকাটাই আমাদের জন্য বেশি নিরাপদ হতো? আপনাদের মতামত নিচের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।